আসসালামু আলাইকুম। ভীষণ প্লাস কোচিংয়ের পক্ষ থেকে তানভীর রয়েছে আপনাদের সাথে। আমরা হিসাব বিজ্ঞানের দৃশ্যমান এবং অদৃশ্যমান হিসাবসমূহ এই অধ্যায়টা করছিলাম। দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাব এইটার অলরেডি ২টা ক্লাস নিয়েছি। যারা বেসিক ক্লাসটুকু পাও নাই দৃশ্যমান অদৃশ্যমানের, আমাদের পেজ ইউটিউব চ্যানেলে, ভিশন প্লাসের ইউটিউব চ্যানেলে এই প্রথম ২টা ক্লাস আপলোড করা আছে। আজকে আমরা যেটা করাবো যে স্পেশাল সৃজনশীল আমরা সিকিউ করাবো আজকে। এইখানে আমরা বাছাইকৃত যেই অঙ্কগুলো পরীক্ষায় আসতে পারে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এরকম কিছু অঙ্ক বাছাই করে আমরা আজকে শিখব। তো আশা করছি যে তোমরা আজকের ক্লাসটা খুবই এনজয় করবে এবং অনেক কিছু শিখতে পারবে এই ক্লাস থেকে, কারণ এইখান থেকে একটা অঙ্ক কিন্তু ফাইনালে থাকবেই। তো আমাকে একটু ঝটপট বলে দাও যে সব কিছু ঠিক আছে কিনা, সাউন্ড টাউন। তাহলে আমরা শুরু করব। একটু কমেন্টস করে জানিয়ে দাও তো যারা যারা জয়েন করেছো, সাউন্ড শোনা যাচ্ছে কিনা, সব ঠিক আছে কিনা। যারা জয়েন করেছো একটু জানিয়ে দাও যে সব কিছু ঠিক আছে কিনা, দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ড ঠিক আছে কিনা। আমরা কিন্তু বেসিক অনেক কিছু শিখেছিলাম, যারা যারা মিস করেছো তাদের জন্য আমি একটু বলে দেই যে দৃশ্যমান অদৃশ্যমানের প্রথমে আমরা স্থায়ী সম্পদ যে ৩ ধরনের, দৃশ্যমান, অদৃশ্যমান এবং প্রাকৃতিক সম্পদ, এই বিষয়গুলো শিখেছিলাম। আমাদের ক নাম্বারের জন্য কি ধরনের প্রশ্ন আসতে পারে, খ নাম্বারের জন্য কি, গ নাম্বারের জন্য কি ধরনের কি টাইপসের প্রশ্ন আসতে পারে, এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি এবং শিখেছি। এরপরে এখানে যে অবচয় নির্ণয়ের ৫টি পদ্ধতি আছে, ৫টা পদ্ধতি আমরা সূত্রগুলো সুন্দর করে শিখেছি এবং বলেছি যে তোমাদের পরীক্ষায় আসতে পারে এখান থেকে সরলরৈখিক আর ক্রমহ্রাসমান যে কোনো একটা, অথবা মিক্সড করে আসতে পারে। সো দুইটাই আমাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে, আমরা সেটাই শিখছি। সরলরৈখিকের সূত্রগুলো এখানে দেওয়া আছে। আমরা শিখেছিলাম ক্রয় মূল্য বা অর্জন মূল্য কী, ভগ্নাবশেষ মূল্য কী, আয়ুষ্কাল কী, অবচয়যোগ্য মূল্য কী, লাভ ক্ষতি কীভাবে নির্ণয় করা হয়, এই বিষয়গুলো আমরা আগের ক্লাসগুলোতে শিখেছি। তোমরা যারা মিস করেছো আগের ক্লাসটা একটু ভিডিও দেখে নিবা। এরপরেও যদি অঙ্কের মধ্যে আসে মাঝে মাঝে, তখন আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব। ক্রমহ্রাসমান বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি, এরপরে উৎপাদন একক, উৎপাদন একক পদ্ধতি, এই সবগুলো কিন্তু আমরা শিখেছি। আমাদের খ নাম্বার প্রশ্নের জন্য সবসময় জাবেদা আসে। এই জাবেদা মাত্র 5টা জাবেদা শিখলে তুমি কিন্তু সব জাবেদা অ্যান্সার করতে পারবা। তো সেই হিসাবে 5টা জাবেদা আমরা সুন্দর করে এখানে শিখেছিলাম। তারপরে আমরা কিছু অঙ্ক সলভ করেছিলাম এখানে। হ্যাঁ, একদম বেসিক কিছু অঙ্ক, কিভাবে অর্জন মূল্য নির্ণয় করা হয়, কিভাবে লাভ ক্ষতি নির্ণয় করা হয়, এগুলো শেখার পরে আমরা পরবর্তীতে খতিয়ান শিখেছিলাম। খতিয়ান শেখার পরে আমরা এরকম এক নজরে গুরুত্বপূর্ণ বিষয়াবলী থাকে না, একদম ডিরেক্ট এমসিকিউ আকারে চলে আসে, সেরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয়াবলী এইটাও আমরা শিখেছি এই অধ্যায় থেকে। তারপরে আমরা গত ক্লাসে এমসিকিউ শিখেছিলাম, অনেকগুলো এমসিকিউ আমরা শিখেছি। এমসিকিউগুলো শেষ করে আজকে আমরা সৃজনশীল যে প্রশ্ন যেভাবে আসতে পারে বিভিন্ন বোর্ডের অঙ্কগুলো, সেইগুলো আমরা সলভ করব। আশা করছি তোমরা ভালোভাবে এইগুলো একটু ফলো করবে। এখানে আমাদের 5 নাম্বার একটা অঙ্ক ছিল, খুবই সহজ একটা অঙ্ক, ঢাকা বোর্ড 25। এটা করিয়েছিলাম কিনা মনে নাই, বাট এইটা একটু বলে নেই। মিস্টার হুমায়ুন 2022 সালের 1 জুলাই তারিখে 2 লাখ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। মেশিনের দাম হচ্ছে 2 লাখ টাকা, একটা মেশিন ক্রয় করছে। আনুমানিক আয়ুষ্কাল হচ্ছে 10 বছর। দেখো, আয়ুষ্কাল হচ্ছে 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা। তাহলে এই যে এন্ট্রিগুলো মার্ক করলাম, এগুলো কিন্তু সবই খুবই গুরুত্বপূর্ণ এন্ট্রি। মিস্টার হুমায়ুন প্রতি বছর 31শে ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করে। কবে হিসাব বন্ধ করে এটাও গুরুত্বপূর্ণ। সে 31শে ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করে। এখানে বলা হয়েছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করো। এই যে ক্রমহ্রাসমান জের পদ্ধতি, আমরা বলেছি যে সরল রৈখিক অথবা ক্রমহ্রাসমান, দুইটার মধ্যে যে কোনো একটা পরীক্ষায় আসবে বা দুইটাই আসতে পারে। এখানে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় করতে হবে। তো মনে রাখবা, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় করতে গেলে এই অবচয়ের হারটা তোমাকে নির্ণয় করে নিতে হবে। এই বার্ষিক অবচয়ের হার, এইটা ছাড়া ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করা যাবে না। সূত্র হলো উপরে 100, নিচে আয়ুষ্কাল ইন্টু 2, 100 ডিভাইডেড আয়ুষ্কাল ইন্টু 2। 100 এটা 100ই লিখবো। আয়ুষ্কাল অঙ্কের মধ্যে দেওয়া আছে 10 বছর হচ্ছে আয়ুষ্কাল, নিচে 10 ইন্টু 2,
ক্যালকুলেশন করলে 20%। তাহলে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমি যদি অবচয় নির্ণয় করতে যাই আমার একটা পার্সেন্টেজ লাগবে, এই পার্সেন্টেজ ছাড়া কিন্তু অবচয় নির্ণয় করা যাবে না। তো আমরা কি করেছি, প্রথমে একটা পার্সেন্টেজ বের করে নিয়েছি, সেটা কি অবচয়ের হার, 20% হচ্ছে অবচয়ের হার। তো আমরা আমাদের সম্পদের যে মূল্য আছে এখানে আমাদের বলছে যে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করো। তো আমরা 20% অবচয়ের হার দেখিয়ে দিয়েছি যে অবচয়ের হার হচ্ছে 20%। এখন যদি বলতো যে অবচয়ের পরিমাণ নির্ণয় করো বা অবচয়ের টাকা বের করো, তখন কিন্তু আমরা 20% করে দেখাইতাম, যদিও আমার ওইটা চাই নাই, আমার শুধু অবচয়ের হারটা চেয়েছে। সো আমরা খুব সুন্দরভাবে এখানে অবচয়ের হারটা শিখে ফেললাম। আচ্ছা, এখানে আরেকটা আছে সমস্যা 6, যেটা যশোর বোর্ড 2023 সালে আসছে। যশোর বোর্ড 2023 সালে আহম্মদ ট্রেডার্স 2022 সালের 1 জুলাই নগদ 5,60,000 টাকা মূল্যের একটি যন্ত্রপাতি ক্রয় করে। দেখো তারিখটা খুব ইম্পর্টেন্ট, 1 জুলাই 5,60,000 টাকা মূল্যের কি ক্রয় করে, একটা যন্ত্রপাতি ক্রয় করে। এরপরে বলা আছে ইহার পরিবহন ব্যয় 40,000 টাকা, বহন খরচ হচ্ছে 40,000 টাকা। এরপরে সংস্থাপন ব্যয় আছে 30,000 টাকা। যন্ত্রপাতির আয়ুষ্কাল হচ্ছে 10 বছর। দেখো এখানেও আয়ুষ্কাল বলা আছে, আয়ুষ্কাল হচ্ছে 10 বছর। ভগ্নাবশেষ মূল্যও দেওয়া আছে, এটা হলো 20,000 টাকা। প্রতিষ্ঠানটি প্রতি বছর 31শে ডিসেম্বর তারিখে বার্ষিক হিসাব সমাপ্ত করে। কবে শেষ করে এটাও গুরুত্বপূর্ণ, ডিসেম্বরে কিন্তু শেষ করে। তাহলে 5,60,000 টাকা দিয়ে যন্ত্রপাতি কিনেছে এবং সেটা কবে কিনেছে, জুলাইয়ের 1 তারিখে কিনেছে 2022 সালে। পরিবহন খরচও আছে, সংস্থাপনও আছে, আয়ুষ্কাল দেওয়া আছে, ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে। এখন আমাদের ক নম্বরে বলেছে সরলরৈখিক পদ্ধতিতে প্রথম 2 বছরের অবচয় নির্ণয় করো। সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছর অবচয়ের হার কিন্তু সেম হয়, প্রতি বছর অবচয়ের হার সেম। আমাদের একটা সূত্র ছিল যে মোট ক্রয় মূল্য, আমাদের সূত্র ছিল মোট ক্রয় মূল্য বা অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড আয়ুষ্কাল। এই সূত্রে যদি মান বসাই তাহলে কিন্তু আমরা সরলরৈখিক পদ্ধতিতে অবচয় পেয়ে যাব, তাই না? মোট ক্রয় মূল্য নির্ণয় করতে গেলে এই 5,60,000 টাকার সাথে 40,000 টাকা পরিবহন আর 30,000 টাকা সংস্থাপন, এটাও কিন্তু যোগ করতে হবে। তাহলে 5,40,000 60 আর 40 6,30,000, তাহলে মোট ক্রয় মূল্য কিন্তু 6,30,000। মোট ক্রয় মূল্য 6,30,000। এখান থেকে ভগ্নাবশেষ মূল্য কত, 20,000 টাকা মাইনাস করতে হবে। 6,30,000 থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে কি পাওয়া যায় জানো, এটাকে বলে হচ্ছে অবচয় যোগ্য মূল্য। 6,30,000 থেকে 20,000 বাদ দিলে অর্থাৎ 6,10,000, এটাকে বলে অবচয় যোগ্য মূল্য। আর এখানে আয়ুষ্কাল কত, আয়ুষ্কাল হচ্ছে আমাদের 10 বছর। তো 10 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে এখানে 6,10,000 ভাগ 10, 10 দিয়ে যদি ভাগ করি তাহলে 61,000। এই 61,000 এটা হচ্ছে 1 বছরের অবচয়। এই 61,000 এটা হচ্ছে বার্ষিক অবচয়, এটাকে বলে বার্ষিক অবচয়। কিন্তু আমি 2022 সালে জুলাই মাসে কিনেছিলাম, আমি সম্পদটা কিনেছিলাম জুলাই মাসে, তার মানে 1 বছরের অবচয় ধরা যাবে না। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাস হয়, এই 6 মাসের অবচয়টা ধরতে হবে, হ্যাঁ, 1 বছরেরটা ধরা যাবে না। তাহলে 6 মাসের যদি অবচয় করি একে 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ করলে বের হয়ে যাবে, 12 দিয়ে ভাগ 6 অথবা 2 দিয়ে ভাগ করলেও বের হয়ে যাবে। তো এভাবে আমরা বের করব। তো চলো আমরা এখানে 2 বছর অবচয় নির্ণয় করেছি। প্রথমে 6,30,000 মোট সম্পদের মূল্য থেকে 20,000 টাকা বাদ দিয়েছি। বাদ দেওয়ার পরে এখানে দেখো পার্সেন্টেজ করেছে। আমাদের অঙ্কে কি কোনো পার্সেন্টেজ বলা আছে? পার্সেন্টেজ বলা নেই। সো পার্সেন্টেজ না, তোমরা 10 দিয়ে ভাগ করবা, 10 দিয়ে ভাগ করবা, এটাকে আয়ুষ্কাল দ্বারা ভাগ করবা, অর্থাৎ এইভাবে 6,30,000 এটা হচ্ছে মোট মূল্য, এখান থেকে 20,000 টাকা মাইনাস 10 দিয়ে ভাগ, ঠিক আছে? তাহলে আমরা পাবো হলো 61,000। এটা 1 বছরের অবচয়, 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ, তাহলে পাবো 30,500। তাহলে 2022 সালে আমরা পাবো 30,500। আর 2023 সাল, এইটা তো আবার পুরো বছর, তাই না? আমাদের বলেছে যে 22 সাল এবং 23 সাল, এই যে প্রথম 2 বছর, প্রথম 2 বছর মানে 22 সালে কিনেছি, তাহলে 22 সাল এবং 23 সাল। তাহলে 22 সালে হলো 6 মাসের ধরবো, আর 23 সালে কিন্তু আমরা পুরো বছরের ধরবো। তাহলে 23 সালে কিন্তু পুরো 61,000 টাকাই হবে,
ঠিক আছে? তুমি চাইলে এখানে একটু যোগ করে দিতে পারো টোটালটা কত হইলো, না যোগ করলেও সমস্যা নাই। তাহলে 22 সাল 23 সাল এইভাবে আলাদা করে তোমরা দেখাই দিবা, ঠিক আছে? তাহলে ক নাম্বারটা আমরা বুঝতে পেরেছি। খ নাম্বারে আসো। সরলরৈখিক পদ্ধতিতে প্রথম 2 বছরের অবচয় ও পুঞ্জীভূত অবচয় তৈরি করো। দেখো এই যে অবচয় হিসাব আর পুঞ্জীভূত অবচয় হিসাব, একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, যখনই খতিয়ান করতে বলবে আগে মনে মনে জাবেদা করে নিবা। জাবেদা করে নিলে খতিয়ান করাটা খুব সহজ হয়। হ্যাঁ, জাবেদা করে নিলে খতিয়ান করা খুব সহজ। দেখো আমি একটু দেখাই দেই। আমি যদি অবচয়ের জাবেদা দিতে চাই, অবচয়ের জাবেদা কি? অবচয়ের জাবেদা হচ্ছে অবচয় হিসাব ডেবিট, অবচয় হিসাব ডেবিট, আর পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, তাই না? আর একটা জাবেদা দিতে হয় কিসের বলো তো? আর একটা জাবেদা দিতে হয়, সেটা হলো হিসাব বন্ধ করার জাবেদা। তখন করতে হয় কি, যে আয় বিবরণী, আয় বিবরণী ডেবিট আর অবচয় হিসাব ক্রেডিট, অবচয় হিসাব ক্রেডিট। জাবেদা তো এরকমই দিতে হয়, তাই না? তো আমি যদি প্রথম বছরের করতে যাই, তাহলে প্রথম বছরে আমার টাকা ছিল 30,500। তাহলে প্রথম বছরে আমি এইখানে 30,500 টাকা দিতে পারি, এইখানেও 30,500 টাকা দিতে পারি। এটাও হিসাব বন্ধ করার জাবেদাও সেম, 30,500, 30,500। এটা হলো 2022 সালের জন্য। 2022 সালের জন্য। আমি যদি 2023 সালের জন্য করি, তাহলে সেম দুইটা জাবেদা দিব। 2023 সালে আমি সেম দুইটা জাবেদা দিব, কিন্তু টাকা লিখবো ওই যে 61,000 টাকা লিখবো, ঠিক আছে? আর 22 সালে আরেকটা জাবেদা করতে হয়, সেটা হলো সম্পদ যে আমি কিনেছি, আমি যে যন্ত্রপাতি কিনেছি, এই যন্ত্রপাতি ক্রয়ের জাবেদাটাও 22 সালে দিতে হয়। বাট আমাদের অবচয় হিসাবের একটা করতে বলছে, পুঞ্জীভূত অবচয়, দুইটা খতিয়ান করতে বলছে। তো আমি যখন অবচয় হিসাবের খতিয়ান করব, তুমি যদি একটু মনোযোগ দাও, আমি যখন অবচয় হিসাবের খতিয়ান করব, উপরে নাম লিখব আহমেদ ট্রেডার্সের অবচয় হিসাব। এখানে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আবার ব্যালেন্সের মধ্যে ডেবিট ক্রেডিট। আমরা চলমান জের পদ্ধতিতে এই খতিয়ানটা দেখাচ্ছি। খতিয়ান দুই ধরনের করা যায়, একটা হলো টি ছক আর একটা হলো চলমান জের ছক। তো আমরা চলমান জের ছকের মাধ্যমে করতেছি। তো তুমি যদি খেয়াল করো, 2022 সাল আমাদের করতে হবে ডিসেম্বর 31 তারিখে। হ্যাঁ, বছরের শুরুতে না, কিন্তু বছরের শুরুতে যদি জাবেদা দিতে বলে সেটা হলো সম্পদ ক্রয়ের জাবেদা হয়। বাট আমাদের যেহেতু খতিয়ান করতে বলছে, আমরা বছরের শেষে করব, ডিসেম্বর 31 তারিখে করব, হিসাবকাল শেষে করতে হয়। তো যেহেতু এটা অবচয়ের হিসাব, তো অবচয়ের ঘরে অবচয়ের নাম লিখতে হয় না, বিপরীত নামটা লিখতে হয়। তো তুমি যদি জাবেদাটা খেয়াল করো, অবচয় হিসাবের বিপরীত নাম হলো পুঞ্জীভূত অবচয়। এখানে অবচয় হিসাবের বিপরীত নামটা হলো পুঞ্জীভূত অবচয়। তাহলে আমি বিপরীত নাম লিখবো পুঞ্জীভূত অবচয়, তাই না? অবচয় হিসাব কোন দিকে আছে? ডেবিট পাশে আছে, 30,500। তাহলে দেখো নাম লিখেছি পুঞ্জীভূত অবচয়, আর ডেবিট পাশে ছিল, ডেবিট পাশে টাকা লিখেছি। এইটাই আবার ব্যালেন্স শিটের ডেবিট পাশে বসাই দিছি। তাহলে নাম লিখেছি পুঞ্জীভূত অবচয়, টাকা লিখেছি ডেবিট পাশে। কেন ডেবিট পাশে? কারণ জাবেদার মধ্যে অবচয় কিন্তু ডেবিট পাশে আছে। জাবেদায় টাকাটা যেদিকে থাকবে, জাবেদায় অবচয় যেদিকে থাকবে, টাকা সেই দিকে বসাবো। অবচয়টা ডেবিটে আছে জাবেদায়, তাহলে আমি টাকা ডেবিটে বসাবো। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার আসো পরেরটা। এইখানে দেখো একটা অবচয় আছে, এই অবচয়টা কোন দিকে? ক্রেডিট পাশে। তাহলে অবচয় যেহেতু ক্রেডিট পাশে আছে, টাকা লিখবো ক্রেডিট পাশে, কিন্তু নাম লিখবো বিপরীত নামটা, আয় বিবরণী। অবচয় ক্রেডিটে আছে, আমি টাকা লিখবো ক্রেডিটে, কিন্তু নাম লিখবো বিপরীত নাম, আয় বিবরণী। তাহলে দেখো এখানে নাম লিখেছি আয় বিবরণী, বিপরীত নাম, আর অবচয় ক্রেডিটে আছে, টাকা লিখেছি ক্রেডিট পাশে। তাহলে আমার ডেবিট পাশে 30,500 ছিল, আবার ক্রেডিট পাশে 30,500। আলটিমেটলি ব্যালেন্সে কিছু থাকে না, ব্যালেন্সে 0 টাকা থাকে, কিচ্ছু থাকে না। এটা হলো 2022 সালের। আমি চাইলে এটাকে টোটালি আলাদা করে দিতে পারি, আবার নাও দিতে পারি, একসাথেও করতে পারি, দাগ দিলেও হবে, না দিলেও হবে, কোনো সমস্যা নাই। 23 সালে যখন আমি করব, ওই সেম জাবেদা। 23 সালে ওই পুঞ্জীভূত অবচয়, ওই আয় বিবরণী সেম, শুধুমাত্র টাকার পার্থক্য হবে, ওই যে আগেরটা ছিল 6 মাসের আর এটা পুরো 1 বছরের। তাহলে এখানে পুরো টাকাটা 61,000 বসবে, এখানেও 61,000, এখানে 61,000। আলটিমেটলি ব্যালেন্স 0।
তাহলে অবচয় হিসাবের ব্যালেন্স থাকে না। কেন থাকে না জানো? কারণ বছর শেষে আমরা হিসাব বন্ধ করার জাবেদা দিয়ে দিই। বছর শেষে অবচয়কে আমরা ক্রেডিট করে ফেলি আর আয় বিবরণীকে ডেবিট করে ফেলি। তো মনে রাখবা যে কোনো খতিয়ান, এই যে অবচয় হিসাব, এগুলো আমরা পুঞ্জীভূত অবচয় হিসাব, এগুলো আমরা ব্যালেন্স রাখি না, এগুলো ব্যালেন্স জিরো হয়ে যায়। তাহলে আমরা অবচয় হিসাব করার পরে এখন আরেকটা বলেছে পুঞ্জীভূত অবচয় হিসাব করো। পুঞ্জীভূত অবচয়ের ব্যালেন্স জিরো হয় না, শুধু অবচয়ের হিসাব জিরো হয়ে যায়। তো পুঞ্জীভূত অবচয়ের হিসাবটা দেখো কিভাবে করব। তো আমরা এখানে যে জাবেদা করেছিলাম 2022 সালে, 2022 সালে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এখানে একটা পুঞ্জীভূত অবচয় আছে কত টাকা? 30,500। পুঞ্জীভূত অবচয় কোন দিকে আছে? ক্রেডিট পাশে। যেহেতু জাবেদায় এটা ক্রেডিট পাশে আছে, আমি টাকা লিখবো ক্রেডিট পাশে। জাবেদায় ক্রেডিটে মানে টাকা লিখবো ক্রেডিটের, আর নাম লিখবো বিপরীত নামটা। তো দেখো জাবেদায় ক্রেডিটে আছে, আমি টাকা লিখেছি ক্রেডিট পাশে, আর নাম লিখেছি বিপরীত নামটা। নাম লিখেছি বিপরীত, পুঞ্জীভূত লেখা যাবে না, শুধু অবচয় হিসাব। নাম লিখেছি বিপরীত নামটা এবং ক্রেডিট টাকাটা ক্রেডিট পাশে ট্রান্সফার করে দিয়েছি। ঠিক আছে? তাহলে 22 সালে কিন্তু আর কোনো জাবেদা নাই। দেখো 22 সালে কিন্তু একটাই জাবেদা, পুঞ্জীভূত অবচয়ের একটাই জাবেদা 22 সালে। এখানে কিন্তু পুঞ্জীভূত অবচয় লেখা নেই। আবার যখন আমি 23 সাল করব, আমি যখন 2023 সাল করব, তখনও কিন্তু ওই যে সেম জাবেদা দিব, যে অবচয় হিসাব ডেবিট, অবচয় হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তাহলে এখানেও কিন্তু একটা পুঞ্জীভূত অবচয় আসতেছে, তাই না? কিন্তু ওইখানে কিন্তু পুরো টাকাটা থাকবে, 61,000 টাকা থাকবে। ওইখানে কিন্তু 61,000 টাকাটা থাকবে। বুঝতে পেরেছ? তাহলে 23 সাল যখন আমি করব, একটা জিনিস মনে রাখতে হবে। দেখো 22 সালের শেষে 31শে ডিসেম্বর 30,500 টাকার কিন্তু একটা ক্রেডিট ব্যালেন্স আছে। এই ব্যালেন্সটা কিন্তু ইম্পর্টেন্ট। আমাদের অবচয়ে কিন্তু কোনো ব্যালেন্স ছিল না, 22 সালের শেষে কোনো ব্যালেন্স ছিল না, জিরো ব্যালেন্স। আবার 23 সালের শেষেও জিরো ব্যালেন্স, কারণ অবচয় বন্ধ করে দেওয়া হয়। অবচয় একটা খরচ, আয় এবং ব্যয় হিসাবগুলো বন্ধ করে দেওয়া হয়। তাহলে অবচয় জিরো ব্যালেন্স হবে, যে কোনো আয় ব্যয় বছর শেষে ক্লোজিং করে আমরা বন্ধ করে দিই। কিন্তু পুঞ্জীভূত অবচয় এটা তো দায়, এটা বন্ধ করা হয় না। তাহলে পুঞ্জীভূত অবচয় 2022 সালে 30,500 টাকা ব্যালেন্স আছে। আমি যখন 2023 সাল শুরু করব, এটা ব্যালেন্স বিডি নামে নিয়ে আসবো বা ব্যালেন্স নামে নিয়ে আসবো 2023 সালে। তাহলে আমি ব্যালেন্স নামে 30,500 টাকা শুরুতে আমি ব্যালেন্স নামে নিয়ে আসছি। 2022 সালে যে টাকাটা ছিল ওইটাই আমি শুরুতে ব্যালেন্স নামে নিয়ে আসবো। এরপরে 23 সালে যে টাকা আসবে ওইটার নাম লিখবো অবচয় হিসাব। এই যে উপরে যেমন অবচয় হিসাব লিখেছিলাম, এখানেও অবচয় হিসাব লিখবো। এই টাকাটা ক্রেডিট পাশে বসাবো, কিন্তু টাকাটা ছিল 61,000। টাকাটা কত ছিল? 61,000। এই যে আমরা জাবেদায় যেটা দেখলাম, এই যে এখানে অবচয় হিসাব, এই যে পুঞ্জীভূত অবচয় হিসাব। তাহলে পুঞ্জীভূত অবচয় বিপরীত নামটা লিখবো অবচয় হিসাব। আর টাকা কত? টাকা 61,000। তাহলে এখানে লিখবে 61,000 টাকা। তাহলে আগে থেকে যে ব্যালেন্সটা ছিল, নতুন করে আবার ক্রেডিট পাশে 61,000 টাকা আসছে, দুইটা যোগ করে কিন্তু 91,500 টাকা হয়। তাহলে এটা হলো পুঞ্জীভূত অবচয়ের ব্যালেন্স। তো আমরা যে কাজটা করলাম, আমাদের বলেছিল প্রথমে 2 বছরের অবচয়, এটা করে ফেললাম। খ নম্বরে বলেছে 2 বছরের অবচয় হিসাব ও পুঞ্জীভূত অবচয় করো, এটাও করে ফেললাম। এখন গ নম্বরে বলছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে 2 বছরের অবচয় তালিকা প্রস্তুত করো। অবচয়ের তালিকা কোন পদ্ধতি? ক্রমহ্রাসমান জের পদ্ধতি। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের তালিকা 2 বছরের। তালিকা মানে ছক আকারে করতে হবে, যখনই বলবে তালিকা করো তার মানে ছক আকারে করতে হবে। তো দেখো পুঞ্জীভূত অবচয় ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে কীভাবে বের করতে হয় দেখে নাও। তো আমরা একটা ছক করেছি, এটা হচ্ছে গ নাম্বারের জন্য অবচয়ের তালিকা, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের তালিকা। কি কি দিবা? প্রথমে দিবা সাল বা বছর, তারপরে দিবা প্রারম্ভিক মূল্য। হ্যাঁ, এটা 1 লক্ষ না, এটা 6 লক্ষ হবে। হ্যাঁ, 6 লক্ষ হবে। অবচয় পুঞ্জীভূত অবচয় সমাপনী মূল্য একদম মনে রাখতে হবে। তো 2022 সালে যখন আমি ক্রয় করি 6 লক্ষ, যে 5,40,000-এর সাথে আরও কিছু খরচ ছিল না, 60,000, তারপরে হচ্ছে 40,000, সব মিলে 6,30,000 কিন্তু মোট সম্পদের মূল্য ছিল, তাই না? এই 6,30,000-এর উপরে আমি যদি পুঞ্জীভূত অবচয় হিসাব করতে যাই, তো পুঞ্জীভূত অবচয়ের কিন্তু একটা সূত্র আছে, অবচয়ের হার নির্ণয় করতে হয়। অবচয়ের হার নির্ণয় না করলে এই ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় বের করা যাবে না।
ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় করতে গেলে অবচয়ের হার নির্ণয় করতে হবে। আর অবচয়ের হার নির্ণয় করার একটা সূত্র আছে, যেমন আমি লিখি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় হার বের করার সূত্র হচ্ছে উপরে 100 নিচে আয়ুষ্কাল ইন্টু 2, তাহলে 100 আয়ুষ্কাল হচ্ছে 10 বছর ইন্টু 2, তাহলে 20%। তাহলে অবচয়ের হার হচ্ছে 20%। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার হচ্ছে 20%। তো আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো এই অবচয়ের হারটা কিন্তু আমাকে নির্ণয় করতে হবে। অবচয়ের হার যদি আমি নির্ণয় না করি তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, এরপরে আসি। যখন তোমার অবচয়ের হার নির্ণয় করা হয়ে যাবে, এখন তুমি পার্সেন্টেজ করবা ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে। আচ্ছা দেখো, এখন আমরা এই যে 6,30,000 টাকা যেটা ছিল আমার মোট ক্রয় মূল্য, এইটার উপরে 20% ধরবো, তাই না? 6,30,000 উপরে যদি আমি 20% ধরি তাহলে কত টাকা আসে? 6,30,000-এর উপরে, যেহেতু ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমরা অবচয়ের হার নির্ণয় করেছি 20%, আমি এখানে একটু দেখাই দেই, নাহলে অনেকে কনফিউজড হয়ে যাবে। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে করতে গেলে আগে অবচয়ের হার বের করবা। অবচয়ের হার হচ্ছে 100 ডিভাইডেড আয়ুষ্কাল ইন্টু 2, তাহলে 100 ডিভাইডেড 10 ইন্টু 2 সমান সমান 20%। তাহলে আমাদের 6,30,000 টাকা মোট যে মূল্য, এই 6,30,000 টাকার উপরে আমি যদি ওই 20% করি তাহলে কত হয় দেখতে হবে। 6 লক্ষ, আমি একটু ক্যালকুলেটর ইউজ করি, 6,30,000 উপরে 20% করলে 1,26,000 টাকা হয়। 1,26,000 টাকা, এটা হলো বার্ষিক অবচয় বা 1 বছরের অবচয়। এখন আমি তো 22 সালের জুলাই মাসে কিনেছিলাম, তাই না? সম্পত্তি 22 সালের জুলাইতে যদি কিনে থাকি, আমি 22 সালে মাত্র 6 মাস ব্যবহার করেছি, তাই না? তাহলে একে 12 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করো, তাহলে দেখো 63,000 হয়। তাহলে আমাদের প্রথম বছরের অবচয় হলো 63,000 টাকা। এখানে একবারে লিখে দিয়েছি, 22 সালের অবচয় হলো 63,000 টাকা। ঠিক তেমনি অবচয় যেটা, এটাই পুঞ্জীভূত অবচয় লিখবো প্রথম বছরে, যেটা অবচয় এটাই পুঞ্জীভূত অবচয় প্রথম বছরের জন্য। তাহলে 6,30,000 টাকার যে মূল্য ছিল, এখান থেকে যদি আমি অবচয়টা বাদ দেই তাহলে আমার বিয়োগ করে সমাপনী মূল্য থাকে 5,67,000 টাকা। সম্পদের মূল্য অবচয় বাদ দিয়ে যেটা থাকে ওইটাকে বলছি আমরা সমাপনী মূল্য 5,67,000 টাকা। এখন আসি, ওই টাকাটা সমাপনী মূল্য পরের বছরে ওইটা প্রারম্ভিক আকারে লিখবো আমরা। এই 5,67,000 টাকা, এটা আমরা 2023 সালের প্রারম্ভিক মূল্য লিখবো, অর্থাৎ 22 সালের যেটা সমাপনী মূল্য ওইটাই 23 সালের প্রারম্ভিক মূল্য লিখবো। এই 5,67,000 টাকার উপর যেটা অবশিষ্ট আছে এইটার উপরে আবার 20%, 5,67,000 টাকার উপরে 20% করলে এই যে 1,13,400 আসে। তাহলে ক্রমহ্রাসমান পদ্ধতিতে একটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। বিষয়টা কি, যে আমি 22 সালে যে 6,30,000 টাকার উপরে 20% করেছি, 23 সালে ওই টাকার উপরে 20% করব না। আমরা সরলরৈখিক পদ্ধতি যদি হইতো, এটা যদি সরলরৈখিক হইতো তাহলে প্রতি বছর ওই একই টাকার উপরে আমরা পার্সেন্টেজ করতাম, কিন্তু ক্রমহ্রাসমানে ওই সেম টাকার উপরে হবে না। তাহলে কোনটার উপরে হবে? যেই টাকাটা সমাপনী মূল্য হিসেবে অবশিষ্ট আছে ওই টাকার উপরেই তুমি পার্সেন্টেজ করবা 20%, তাহলে 1,13,400 টাকা হয়।
তাহলে পুঞ্জীভূত কত হবে, এই দুইটা যোগ করে যেটা হয় ওইটা হলো পুঞ্জীভূত 1,76,400। তাহলে এই বছরে আবার 1,13,400 টাকা যে অবচয় হইলো, তাহলে এখান থেকে বিয়োগ করো এই প্রারম্ভিক মূল্য, এই যে 5,67,000 থেকে এটা বিয়োগ করো, তাহলে 4,53,600 টাকা সম্পদ অবশিষ্ট আছে। যদি আমাকে 3 বছর করতে বলতো, যদি বলতো যে আর একটা বছর করো, তাহলে 2024 সালে আমি কি করতাম, ওই টাকাটা 4,53,000 এই টাকাটা এখানে নিয়ে আসতাম, এখানে বসাইতাম, এইটার উপরে আবার 20% অবচয় করে এখানে বসাইতাম। তো এইভাবে আমরা অঙ্কটা করতাম। তো আমরা ক খ গ তিনটাই করেছি। এখন দেখো তো যে এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো কিনা, একটু কমেন্টস করে জানাও সবাই দ্রুত। এটা বোঝা গেছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা, বোঝা গেছে কিনা একটু জানাও সবাই কমেন্টস করে দ্রুত। আচ্ছা, থ্যাংক ইউ তোমাদেরকে, আশা করছি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা পরের অঙ্কটায় চলে যাব। প্রবলেম 6-এর পরে আমাদের এইখানে এগুলো আমরা করে ফেলেছি, এক নজরে এগুলো করানো হয়েছে, এমসিকিউ করানো হয়েছে। এখন আমরা কিছু সৃজনশীল আরও সলভ করব, নতুন করে কিছু সৃজনশীল অ্যাড করা হয়েছে, সেগুলো একটু দেখে আসি আমরা। ওকে, এই অঙ্কটা আমাদেরকে সলভ করতে হবে। দেখো বলতেছে যে যমুনা লিমিটেড 2013 সালের 1 জানুয়ারি তারিখে 6 লাখ টাকা মূল্যের, তারিখটা ইম্পর্টেন্ট বলেছি, 2013 সালের 1 জানুয়ারি 6 লাখ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। তাহলে মেশিনের দাম হচ্ছে 6 লাখ টাকা, 6 লাখ টাকা মূল্যে একটি মেশিন ক্রয় করে। পরিবহন সংস্থাপন খরচ দুইটাই আছে, পরিবহন 20,000 টাকা, সংস্থাপন 30,000 টাকা, দুইটাই আছে। মেশিনটির আয়ুষ্কাল হচ্ছে 10 বছর, আয়ুষ্কাল দেওয়া আছে, ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা দেওয়া আছে। প্রতি বছর 31শে ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করা হয় স্থির কিস্তি পদ্ধতিতে। এই যে স্থির কিস্তি আর সরলরৈখিক পদ্ধতি দুইটা কিন্তু সেম। স্থির কিস্তি যাকে বলা হয়, সরলরৈখিকও তাকে বলা হয়। স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। ক নম্বরে বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, আমরা বের করব বার্ষিক অবচয়, সূত্র করে বের করতে হয়। আমরা সবাই জানি যে ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে আয়ুষ্কাল দ্বারা ভাগ করতে হয়, তাহলেই বের হয়ে যাবে, তাই না? তো এটা আমরা শিখব। 13 সালের অবচয় সংক্রান্ত দেখছো, জাবেদা দিতে বলেছে, অবচয়ের জাবেদা আমরা দিব। এখানে আবার খতিয়ান করতে বলেছে, মেশিন হিসাব, অবচয় খরচ হিসাব। তো চলো আমরা প্রথমে বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করি। তো বার্ষিক অবচয় পরিমাণ নির্ণয় করতে গেলে যে সূত্র আছে, মেশিনের ক্রয় মূল্য বা মোট ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ আর আয়ুষ্কাল দ্বারা ভাগ করতে হবে। তো মেশিনের যে ক্রয় মূল্য আছে, এই ক্রয় মূল্য কীভাবে বের হবে, ওই যে 6 লাখ টাকার সাথে এখানে যে পরিবহন খরচ 20,000 টাকা, সংস্থাপন 30,000 টাকা, এই 20,000 আর 30,000 কিন্তু যোগ হবে। তার মানে 6 লাখের সাথে এই দুইটা যোগ করলে 6,50,000 টাকা হবে, তাই না? তাহলে আমাদের ক্রয় মূল্য করতে গেলে এখানে 6,50,000 টাকা একবারে দিয়ে দিয়েছি। তোমরা যে কাজটা করতে পারো, যোগ করে করে দেখাই দিতে পারো। আর ভগ্নাবশেষ মূল্য 50 টাকা, 50,000 আছে, আয়ুষ্কাল 10 বছর, তাহলে 60,000 টাকা। এটা হলো বার্ষিক অবচয়, 1 বছরের অবচয়, তাই না? তো আমরা বার্ষিক অবচয় নির্ণয় করেছি 1 বছরের জন্য। এরপরে খ নম্বরে বলছে 2013 সালের অবচয় সংক্রান্ত জাবেদা। জাবেদা কিন্তু 1 বছরেরই, শুধু 13 সালের জন্য। তো চলো আমরা অবচয় সংক্রান্ত জাবেদা করি। উপরে যমুনা লিমিটেড, নিচে হলো জাবেদা দাখিলা। 2013 সাল 31শে ডিসেম্বর তারিখে, যেহেতু বছর শেষে অবচয় দেখাতে হয় বা নির্দিষ্ট হিসাবকাল শেষে বা সময়কাল শেষে অবচয় জাবেদা দাখিলা দেখাতে হয়, তো আমরা কি করেছি, ডিসেম্বরের 31 তারিখে অবচয় করেছি। অবচয়ের জাবেদা কি, অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। আমরা যে টাকাটা বের করেছি অবচয়ের, সেই টাকাটাই কিন্তু দেখো 60,000 টাকা এখানে বের করেছি। তাহলে প্রথমে অবচয়ের যে জাবেদা দিব, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এটা কিন্তু 13 সালে জাবেদা দিচ্ছি। ঠিক তেমনি আরেকটা জাবেদা হবে, সেটা হলো এই অবচয় হিসাব বা অবচয় খরচটাকে হিসাব বন্ধ করে দেওয়ার জন্য। হিসাব বন্ধ করে দেওয়ার জন্য, যেহেতু অবচয় একটা ডেবিট খরচ, সেটা এখন আমি ক্রেডিট করে দিব। হিসাব বন্ধ করার জন্য বিপরীত দাখিলা দিতে হয়, আর আয় বিবরণী বা আয় সারাংশ হিসাব ডেবিট হয়ে যাবে ওই সেম টাকা, সমপরিমাণ টাকা দিয়ে, ঠিক আছে? তাহলে আমরা যেহেতু শুধু অবচয় জাবেদা দাখিলা দিতে বলেছে, তাহলে অবচয় আর হিসাব বন্ধ করার জাবেদা দিতে হবে। যদি আমাকে অবচয় না বলে বলতো 2013 সালের
জাবেদা দাখিলা দাও, শুধু এতটুকু বলতো 2013 সালের জাবেদা দাখিলা দাও, অবচয় কথাটা বলা থাকতো না। তাহলে কি করতে হতো? প্রথমে মেশিন ক্রয়ের জাবেদা দিতে হতো, ওই সম্পদ ক্রয়ের জাবেদা দিতে হতো, তারপরে অবচয়ের জাবেদা দিতে হতো, তারপরে হিসাব বন্ধ করা, তখন 3টা জাবেদা হতো। কিন্তু যেহেতু আমার এটা বলে নাই, আমার শুধু বলেছে অবচয়ের জাবেদা দাও, তাহলে আমি অবচয়ের জাবেদা এবং হিসাব বন্ধ করার জাবেদা এটা দিব। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এখন আসো 3 নম্বরে মেশিন হিসাব, অবচয় হিসাব। তো চলো মেশিন হিসাব আর অবচয় হিসাব করে আসি। আমরা যদি মেশিন হিসাব করতে চাই, তো মেশিনের জাবেদা তো আমরা দেই নাই, দিছি। তাহলে মেশিনের জাবেদাটা আগে একটু মনে মনে করে নাও, রাফে করে নাও। মেশিনের জাবেদা হচ্ছে মেশিন হিসাব ডেবিট, তাহলে মেশিন হবে ডেবিট। আর মেশিনটা কি আমরা নগদে কিনেছি না নগদান হিসাব ক্রেডিট? মেশিন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? ওই যে সবগুলো যোগ করে 6,50,000, ওই যে পরিবহন সংস্থাপন যোগ করে বসাইতে হবে। মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন আমি যদি মেশিনের খতিয়ান করি, তাহলে মেশিন ডেবিট দিকে না, মেশিন কোন দিকে আছে? ডেবিটে। তাহলে আমি টাকা বসাবো ডেবিট পাশে, কিন্তু নাম লিখবো বিপরীত নামটা, বিপরীত নামটা হচ্ছে নগদান হিসাব। তাহলে নাম লিখবো বিপরীত নগদান হিসাব, কিন্তু টাকা বসাবো ডেবিটে। তো দেখো জানুয়ারি 1 তারিখে নাম লিখেছি নগদান হিসাব, টাকা লিখেছি ডেবিটে, টাকা লিখেছি ডেবিট পাশে। এটা আবার টি ছকে করা হয়েছে খতিয়ান। তো তুমি চাইলে চলমান জের ছকেও করতে পারো। আমাদের যদি উল্লেখ না করে দেয় যে আমরা কোনটাতে করব, তাহলে তুমি তোমার ইচ্ছা মতো করতে পারো, টি ছকেও করতে পারো, চলমান জের ছকেও করতে পারো, কিন্তু উল্লেখ করা থাকলে সেটা দিয়েই করতে হবে। ঠিক আছে, তো আমরা নগদান হিসাব দিয়ে লিখেছি। আর তো কোনো এন্ট্রি নাই, শুধু একটাই এন্ট্রি, আর কোনো এন্ট্রি নেই, শুধু প্রথম জাবেদাটাই, মেশিনের জাবেদাটাই, আর মেশিনের কোনো এন্ট্রি নাই। সো আমরা ক্লোজ করে দিব এটা 6 লাখ। তাহলে এই পাশে দেখো ব্যালেন্স সিডি দিয়েছি, ব্যালেন্স সিডি দিয়ে ক্লোজ করে 6,50,000 6,50,000 ক্লোজ করে দিছি। এই পাশে আবার পরের বছরের জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স বিডি দিয়েছি, কারণ খতিয়ান করতে গেলে আমরা যদি টি ছকে করি তাহলে কিন্তু ব্যালেন্স সিডি এবং ব্যালেন্স বিডি এটা করতে হয়, চলমান জের ছকে কিন্তু এই ঝামেলা নেই। তো তুমি চাইলে চলমান জের ছকটা করতে পারো। এটা ছিল আমাদের গ নাম্বারের সমাধান। সো আমরা মোটামুটি এই অঙ্কটা সলভ করে ফেললাম, অবচয়ের পরিমাণ, অবচয়ের জাবেদা এবং 2টা খতিয়ান। তো চলো পরেরটা আমরা দেখে আসি। এই অঙ্কটা সবাই একটু পড়ো মনোযোগ দিয়ে। দেখো 2021 সালের 1 জানুয়ারি তারিখে রাকি ব্যান্ড কোম্পানি 2,10,000 টাকায় একটি মেশিন ক্রয় করে। 2021 সালের 1 জানুয়ারি তারিখে রাকি ব্যান্ড কোম্পানি 2,10,000 টাকায় একটি মেশিন ক্রয় করে। উক্ত মেশিনটি আনয়নবাবু, দেখো এই যে পরিবহন খরচ আছে, আবার সংস্থাপন ব্যয় আছে 25,000 টাকা, তাহলে আনয়ন খরচ 15,000, সংস্থাপন ব্যয় 25,000 টাকা। আয়ুষ্কাল বলা আছে 5 বছর, ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে, প্রতিষ্ঠানের হিসাবকাল 31শে ডিসেম্বর শেষ হয়। এখানে বলেছে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করা হয়। এখন ক নম্বরে বলছে মেশিনটির অবচয়যোগ্য মূল্য কত? অবচয়যোগ্য মূল্য কিভাবে বের করা হয় আমরা কিন্তু শিখেছিলাম। সম্পদের যে মোট মূল্য, এই মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিব। মোট মূল্য থেকে কি বাদ দিব? ভগ্নাবশেষ মূল্য, তাহলেই আমরা পাবো অবচয়যোগ্য মূল্য। খুবই সহজ কিন্তু, ঠিক আছে। 2021 সালে প্রয়োজনীয় জাবেদা দেখাও, প্রয়োজনীয় জাবেদা। তাহলে আমরা জাবেদা জানি যে জাবেদা হয় কয়টা? 5টা জাবেদা হয়। তাহলে ওই জাবেদাগুলো দেখাইতে হবে ওখান থেকে। গ নম্বরে বলছে একটি অবচয় সারণী তৈরি করো, তার মানে এই অবচয় সারণী মানে কি? ওই যে ছকের মাধ্যমে দেখাইতে হবে, ঠিক আছে। কবে বলছে? প্রথম 3 বছরের, তাহলে 3 বছরের জন্য, এর আগে আমরা ক্রমহ্রাসমানের জন্য 2 বছর করলাম, এটা 3 বছর। তো চলো ক নাম্বারটা অবচয়যোগ্য মূল্য করি আগে। মেশিনের ক্রয় মূল্য দেওয়া ছিল কত? 2,10,000 টাকা। এর সাথে পরিবহন, সংস্থাপন এগুলো কিন্তু সব যোগ করতে হয়, তাহলে এই 3টা যোগ করলে হয় হচ্ছে 2,50,000 টাকা। এখান থেকে বাদ দিতে হবে কি? শুধু ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিতে হবে। ভগ্নাবশেষ মূল্য 30,000 বাদ দাও, তাহলে 2,20,000 টাকা। এটাই হচ্ছে আমাদের অবচয়যোগ্য মূল্য। ডাবল আন্ডারলাইন দিয়ে ক্লোজ করে দিবা। কেউ যদি বলে স্যার এইভাবে না করে আমি যদি সূত্র করি, অবচয়যোগ্য মূল্য অবচয়যোগ্য মূল্য সমান সমান মোট ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। কেউ যদি বলে স্যার এই সূত্র দিয়ে হবে, এই সূত্র দিয়ে করবা, কোনো সমস্যা নেই। মোট ক্রয় মূল্য কোনটা? এই 3টা যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে মোট ক্রয় মূল্য। তাহলে এই মোট ক্রয় মূল্য থেকে তুমি বাদ দিবা ভগ্নাবশেষ মূল্য, ব্যাস, তাহলে অবচয়যোগ্য মূল্য পেয়ে যাব। অর্থাৎ তুমি দিবা 2,50,000 মাইনাস 30,000, 2,20,000 শেষ। তাহলে এটা ছিল ক নাম্বার, অবচয়যোগ্য মূল্য।
ক নম্বর 2021 সালে প্রয়োজনীয় জাবেদা দেখাও। এই যে প্রয়োজনীয় জাবেদা, প্রথমে 21 সালে আমরা কি করেছি, মেশিন যে ক্রয় করছি সেটা জাবেদা দিয়েছি। মেশিন ক্রয়ের জাবেদা কি হবে, মেশিন হিসাব ডেবিট, নগদান বা ব্যাংক হিসাবে, তুমি নগদান দাও কোনো সমস্যা নেই, বা ব্যাংক দাও, ইচ্ছা তোমার ইচ্ছা। মেশিন কিনলে মেশিন একটা সম্পদ, মেশিন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ঠিক আছে। এবার আমি মেশিন কিনলাম, আমার ডিসেম্বর 31 তারিখে এবার অবচয় দিতে হবে। তা ডিসেম্বরের অবচয় যদি দেই, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তাহলে এই যে 21 সালের যে অবচয়টা বের করে নিতে হবে যদি না দেওয়া থাকে। অবচয় হিসাব কীভাবে বের করে, তাহলে এই যে অবচয়যোগ্য মূল্য না 2,20,000 টাকা না বের হয়েছে অবচয়যোগ্য মূল্য। তাহলে আয়ুষ্কাল দেওয়া আছে না অঙ্কের মধ্যে, আয়ুষ্কাল এই যে 5 বছর, 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করলে দেখবে যে 88,000 টাকা আসতেছে। তাহলে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এবার হিসাব বন্ধ করা যাবে না, হিসাব বন্ধ করবো কি, অবচয়টা ক্রেডিট করে দিব আর আয় বিবরণী ডেবিট করে দিব, সেম টাকা 88,000 টাকা। তাহলে আমরা এই যে দেখো কয়টা জাবেদা করেছি, 3টা জাবেদা। এখন আমি তো মেশিন বিক্রি করছি না, করছি, আমি তো মেশিন বিক্রি করছি না, তাহলে মেশিন বিক্রি করলে না আরেকটা জাবেদা হইতো, আমি লসে বিক্রি করি না লাভে বিক্রি করি সেটা না আরেকটা জাবেদা হইতো। তাহলে আমার ওইগুলো না বলা থাকলে ওই জাবেদাগুলো দিব না, আমরা 3টা জাবেদা দিব, সম্পদ ক্রয়, অবচয়, অবচয় হিসাব বন্ধ করার জাবেদা, বোঝা গেছে? এই 3টা দিলেই হবে। তাহলে আমরা খ নম্বরে জাবেদা শিখলাম। গ নম্বরে প্রথম 3 বছরের অবচয় সারণী তৈরি করতে হবে। হ্যাঁ, তো চলো একটা অবচয় সারণী তৈরি করি। সারণীর ছকগুলো মনে রাখবা, এই যে সাল বা বছর, এরপরে অবচয়যোগ্য মূল্য, অবচয়, পুঞ্জীভূত অবচয়, এরপরে হচ্ছে পুস্তক মূল্য বা বর্তমান মূল্য বা বহি মূল্য, একই কথা। তো এই যে অবচয়যোগ্য মূল্য 2,20,000 টাকা কীভাবে হয়েছে, অবচয়যোগ্য মূল্য 2 লক্ষ, সবগুলো যোগ করে হয়েছে, সবগুলো সম্পদের ক্রয় মূল্য থেকে শুরু করে পরিবহন সংস্থাপন সবগুলো যোগ করে অবচয়যোগ্য মূল্য হয়েছে। এখান থেকে প্রথম বছরে অবচয় হয়েছিল কত, 88,000 টাকা। তাহলে পুঞ্জীভূত অবচয় 88,000, প্রথম বছরেরটা এটা সেম হয়। তাহলে অবচয়যোগ্য মূল্য থেকে এটা বাদ দাও, দিলে কি পাওয়া যায়, পুস্তক মূল্য পাওয়া যায়, ঠিক আছে। পরের বছরে ওই সেম টাকা, এখন দেখো ক্রমহ্রাসমান যদি হইতো ওই 2,06,000 কিন্তু এখানে চলে আসতো, ওই 2,06,000 টাকা এখানে চলে আসতো। বাট এটা তো সরলরৈখিক পদ্ধতি, তাহলে এই সরলরৈখিক পদ্ধতির নিয়ম হচ্ছে প্রতি বছর এই 2,20,000 টাকার উপরেই অবচয় ধরতে হবে, প্রতি বছর ওই সমপরিমাণ টাকা অবচয় হইতে হবে, ওই 88,000 টাকায় হইতে হবে, বোঝা গেছে। তাহলে এই বছরও 88,000, পরের বছরও 88,000, যত বছরই অবচয় করবো না কেন প্রতি বছর ওই সেম টাকা 88,000 টাকায় হবে, বোঝা গেছে। তাহলে এইখানে একটু ভুল করছে, প্রথম বছরে 88, পরের বছরে 88 আর 88 দুটো যোগ করতে হবে, যোগ করে এখানে বসাইতে হবে, যে একটু মিস্টেক আছে, 88 যোগ করে বসাইতে হবে। তাহলে আমরা একটু কারেকশন করে দেই। তাহলে এখানে হবে 88,000, 1,76,000, হ্যাঁ 1,76,000। তাহলে এখান থেকে যদি আমি 2,20,000 বাদ দেই, $2,20,000, আমরা একটু অঙ্কটা চেক করে আসি। আচ্ছা 2,20,000 না, এখানে দেখো 2,10,000, 2,40,000, হ্যাঁ 2,10,000, ঠিক আছে, ঠিক আছে 2,20,000, এখান থেকে অবচয়, পুঞ্জীভূত অবচয়, তাহলে 2,20,000 থেকে 88,000 বাদ দিলে পুস্তক মূল্য এখানে ভুল আছে, হ্যাঁ 2,06,000 হয় না, এটা মুছে দিই তারপরে ঠিক করে দিই। আচ্ছা, তাহলে আমাদের অবচয়যোগ্য মূল্য হচ্ছে 2,20,000 টাকা, এখান থেকে অবচয় হচ্ছে 88,000 টাকা, তাহলে আমার সম্পদের মূল্য কত থাকে, তাহলে আমরা একটু বিয়োগ করে আসি, 2,20,000 মাইনাস, আচ্ছা এখানে একটু ভুল করেছে, হ্যাঁ এটা 44,000 হবে, এটা হবে 44,000, ভুল করেছে এখানে, মানে
44,000 হবে 2,20,000 5 বছরের অবচয় না, আয়ুষ্কাল কত এখানে, আনুমানিক আয়ুষ্কাল হচ্ছে 5 বছর, তাহলে তুমি 5 দিয়ে ভাগ করবা, 5 দিয়ে ভাগ করলে 2,20,000কে 2,20,000কে 5 দিয়ে ভাগ করলে 44,000 হয়, কিন্তু এটা ইংরেজিতে 88 করে ফেলছে, 88 করে ফেলছে, বুঝছো? 44,000, এই জায়গাটা একটু মিস্টেক হয়েছে, তাহলে এখানে হবে 44,000, তাহলে পরের বছরও হবে 44,000, তারপরের বছরও 44,000, তাই না? তাহলে 44,000 44,000, এবার এখানে ঠিক আছে, এখানে আবার 88,000, ঠিক আছে, এই জায়গাটায় ভুল করছিল। হ্যাঁ, তাহলে সেমভাবে 2023 সালেও এটার উপরে তুমি অবচয় 44,000 পুঞ্জীভূত অবচয় যোগ করে দিবা, তাহলে পুস্তক মূল্য কত থাকে দেখবা। তাহলে এইভাবে কিন্তু আমাদের অবচয় সারণী প্রস্তুত করতে হবে, ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছো? একটু কমেন্টস করে জানাও তো। চলো পরেরটাই যাই। পলাশ ট্রেডার্স 2020 সালের 1 এপ্রিল তারিখে 5 লক্ষ টাকার একটি মেশিন ক্রয় করে। মেশিনটির পরিবহন ও সংস্থাপন ব্যয় যথাক্রমে 20,000 টাকা ও 50,000 টাকা। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর, ভগ্নাবশেষ মূল্য 1,20,000 টাকা প্রতি বছর। 31শে ডিসেম্বর হিসাবকাল শেষে প্রতিষ্ঠানটি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়। দেখো, এটা ক্রমহ্রাসমান জের পদ্ধতি চাইছে। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে প্রথম 2 বছরের অবচয় সারণী প্রস্তুত করো। আমরা এরকম অঙ্ক একটা আগে করেছি। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে 2 বছরের জাবেদা প্রস্তুত করো, মেশিন হিসাব প্রস্তুত করো। সো এইটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিব, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা তোমরা বাসায় করবা, ঠিক আছে? এটা তোমরা বাসায় করবা, একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা বাসায় করবা, এটা তোমাদের হোমওয়ার্ক। আমরা তাহলে পরেরটায় যাই। আচ্ছা, এটা দেখো, জনাব সাদমান নুহিন একজন ফ্যাশন ডিজাইনার, যিনি সাদমান অটো ফ্যাশন ডিজাইন হাউস এর কর্ণধার। তিনি 2012 সালের 1 জুলাই তারিখে জাপান থেকে 10 লাখ টাকা মূল্যের একটি স্বয়ংক্রিয় ডিজাইন মেশিন আমদানি করে। ডিজাইন মেশিন, এটাও একটা মেশিন। মেশিনটির ওপর 15% ভ্যাট প্রদান করা হয়। ওকে, ভেরি গুড। তার মানে 10 লাখ টাকা মেশিনের দাম, এর উপরে 15% ভ্যাট, এটা বের করতে হবে ক্যালকুলেশন করে। মেশিনটির আনয়ন খরচ, সংস্থাপন খরচ দুইটাই আছে। আনয়ন হচ্ছে 10,000 টাকা, সংস্থাপন 15,000 টাকা। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল বা জীবনকাল হলো 4 বছর। অনুমান করা যায় যে মেশিনটির জীবনকাল শেষে ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে 1,20,000 টাকা। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে হবে। তো খুব সহজ, আমরা প্রথমে অবচয়ের হার বের করে নিব। হার বের করা খুবই সহজ, ওই যে উপরে হচ্ছে 100, নিচে হলো আয়ুষ্কাল। আয়ুষ্কাল কত? 4 বছর ইন্টু 2, তাহলে 50%। 50% হচ্ছে অবচয়ের হার। এবার খ নাম্বারে আমাকে কি বলেছে? 4 বছরে, প্রথমে অবচয়ের হার বের করে ফেললাম। 4 বছরের অবচয় দেখি একটি অবচয় সারণী প্রস্তুত করো। দেখো, ক্রমহ্রাসমান জের আমরা সারণী আগেও শিখেছি, আবারও আমরা অবচয় সারণী শিখব। দেখো, বছর, তারপরে ক্রয়মূল্য, অবচয় হার, তারপরে হচ্ছে এটা দিলেও হয়, না দিলেও হয়, তোমার ইচ্ছা। অবচয়, পুঞ্জীভূত অবচয়, পুস্তক মূল্য বা বহিমূল্য, একই কথা, পুস্তক মূল্য বা বহিমূল্য দিয়ে দিবা। আচ্ছা দেখো, এখানে একটা বিষয় আমি একটু বলি শুরুতে। এই যে দেখো, 12 সালে 11,75,000, আমার কি সম্পদের দাম ছিল 11,75,000? না, আমার 15% ভ্যাট ছিল। এই ভ্যাটের টাকাটা তো যোগ করতে হবে না? তাহলে 10 লাখের তুমি যদি 15% করো, 10 লাখের যদি 15% করো, তাহলে কত হয়? 1,50,000, তাই না? 10 লাখের যদি আমরা 15% করি, তাহলে হয় 1,50,000। তাহলে 10 লক্ষ আর 1,50,000 কত হয়? 11,50,000, তাই না? এখন আরও তো সংস্থাপন ব্যয় আর পরিবহন খরচ আছে, তাই না? আরও 25,000 টাকা, তাহলে এর সাথে আরও 25,000 যোগ করো, তাহলে 11,75,000 টাকা। এই 11,75,000 টাকায় আমরা এখানে লিখেছি 2022 সালের শুরুতে। 11,75,000 টাকায় আমরা 2012 সালের শুরুতে লিখেছি
যে ক্রয় মূল্য 11,75,000, এর উপরে 50% করলে যেটা হবে ওটা 1 বছরে, কিন্তু আমার প্রথম বছরে 6 মাসে। যেমন ধরো আমার অঙ্কে কি বলা আছে, বলা আছে 1 জুলাই তারিখে, তাহলে 1 জুলাই মানে কি জুলাই থেকে ডিসেম্বর 6 মাসের ধরতে হবে না। তো আমি যে কাজটা করেছি সেটা হলো যেটা করেছি যে এটার উপরে 50% করার পরে যে টাকাটা বেরোইছে তার উপরে 6 মাস ধরেছি, 6 মাস ধরে এই টাকাটা বসাইছি। যেমন আমি যদি একটু দেখাই 11,75,000 এর 50%, তার মানে অর্ধেক। দেখো 5,87,500, এটা 50% করলে হয় 5,87,500। এটা 1 বছরে, কিন্তু আমার তো 6 মাসের, প্রথম বছরে 6 মাস, তাহলে 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ, তাহলে এটার অর্ধেক যদি আমি করি তাহলে হবে 2,93,750। এটা হলো 6 মাসের অবচয়। পুঞ্জীভূত অবচয় এই টাকাটাই বসবে 2,93,750। এবার এই অবচয় যদি আমি মাইনাস করি 11,75,000 থেকে এটা মাইনাস করলে এই যে বছরের শেষে পুস্তক মূল্যটা পেয়ে যাব। 13 সালে ওই পুস্তক মূল্য বছর শেষে এইটা শুরুতে নিয়ে আসবো, এইটা শুরুতে আনার পরে আবার এর উপরে 50%, এটা কিন্তু এখন 1 বছরের, এর উপরে 50% করবো, করলে কত হয় 4,40,625। তাহলে পুঞ্জীভূত অবচয় কত হবে, এই দুইটা যোগ করলে হবে অবচয়, এই 2 বছরেরটা যোগ করলে পুঞ্জীভূত অবচয় হবে 7,34,375। এবার এই 8,81,250, এইটা থেকে যদি আমি অবচয়ের টাকাটা বিয়োগ করি তাহলে কিন্তু এটা পাওয়া যায়। তাহলে আমি যদি ঘরের নামগুলো একটু করে দেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হলো 1 নাম্বার ঘর, এটা 2 নাম্বার, এটা 3, 4, 5, 6, 7, ধরো 7 নাম্বার। তাহলে 7 নাম্বার ঘরে আমি কি ক্যালকুলেশন করতেছি, ওই যে 2 মাইনাস 5, অর্থাৎ 2 নাম্বার ঘর থেকে 5 নাম্বার ঘর আমি বিয়োগ করছি, তাহলে আমি ওই ঘরটা পাচ্ছি। 2 নাম্বার ঘর থেকে 5 নাম্বার ঘর বিয়োগ করছি, ঠিক আছে। 14 সালে, তাহলে এইখানে 13 সালের যেই পুস্তক মূল্য বছর শেষে ওইটা আমি শুরুতে নিয়ে আসব। এই বছরে আবার 50% করলে 2,20,313। তাহলে পুঞ্জীভূতি কি হবে, এই 3টা যোগ করে যেটা হবে সেটা হলো পুঞ্জীভূত অবচয়, ঠিক আছে। আর লাস্টের ঘরটা পুস্তক মূল্যটা কিভাবে পাবো, 2 থেকে 5 বিয়োগ করো, এই যে এই 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 4,40,625 থেকে অবচয় 2,20,313টা বিয়োগ করো, তাহলে পুস্তক মূল্যটা পেয়ে যাবো। ওইটা আবার পরের বছরে নিয়ে আসবো। লাস্ট বছরে যে কাজটা করবা, লাস্ট বছরে 50% করবা। 50% করার পরেও এখন তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে 1,20,000 টাকা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, তাই না। এই যে ভগ্নাবশেষ মূল্য যে 1,20,000 টাকা, এই ভগ্নাবশেষ মূল্যটা কিন্তু শেষ বছরে থেকে যাবে। 1,20,000 টাকা শেষ বছরে থেকে যাবে, এটা শুধু ক্রমহ্রাসমান পদ্ধতিতে থেকে যায়। তাহলে শেষ বছরে যে 1,20,000 টাকা রাখতেই হবে, তাহলে আমার যে কাজটা করতে হবে, আমরা লাস্ট বছরে এই যে ডিরেক্ট 2,20,312, আমি যদি একটু দেখাতে চাই 2,20,312, এটার উপরে যদি 50% করি তাহলে 1,10,000 কত আসে জানো, 1,10,156 এইটা আসে। কারণ আমি কিন্তু এই ঘরে লিখেছি 1,03,12, 1,10,156 আসে, কিন্তু আমি লিখেছি কত 1,03,12, তাহলে অঙ্ক মিলবে না। তাহলে কি করতে হবে জানো, তাহলে কি করতে হবে, এই যে 2,20,312 যেটা ছিল লাস্ট বছরে, এইটা থেকে ওই ভগ্নাবশেষ মূল্য যেটা রাখতেই হবে এইটা বিয়োগ করে যে কয় টাকা থাকে এইটা দিয়ে করতে হবে। লাস্ট বছরের পার্সেন্টেজ কার্যকর হবে না। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে লাস্ট বছরে কি এই 50% করার দরকার নেই। তাহলে যেই টাকা অবশিষ্ট থাকবে এইটা থেকে ওই ভগ্নাবশেষ মূল্য বাদ দিবা, বাদ দিয়ে যেটা থাকে ওইটাকে অবচয় হিসাবে দেখাবা। পার্সেন্টেজ করলে দেখবে যে অঙ্ক আর মিলতেছে না, লাস্ট বছরে 1,20,000 টাকা থাকতেছে না। তাহলে আগে এইখানে 1,20,000 টাকা বসায় নিবা, বসায় নেওয়ার পরে এই টাকাটা থেকে ওই লাস্ট বছরের টাকাটা পুস্তক মূল্যটা, এই পুস্তক মূল্য না ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিয়ে যেটা হবে ওইটা অবচয়ের ঘরে লিখে দিবা। বুঝতে পেরেছো? এইভাবে তোমরা সারণী প্রস্তুত করবা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। গ নম্বরে বলছে মেশিন আমদানির জন্য সাধারণ জাবেদা ও অবচয় সংক্রান্ত জাবেদা, মানে সাধারণ জাবেদা আর অবচয় সংক্রান্ত জাবেদা মানে পুরো জাবেদাই চাইছে। তো মেশিন প্রথমে আমদানি মানে আমি কিনতেছি, আমি জনাব সাদমান উপরে লিখবো মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, আমি নগদ টাকা দিয়ে একদম ভ্যাট সহ বহন খরচ সংস্থাপন সহ মেশিন ক্রয় করেছি।
মেশিন ক্রয় করেছি আমি জুলাইয়ের 1 তারিখ, আর ডিসেম্বর তারিখে আমি অবচয় দিচ্ছি। অবচয় তো আমি টাকা বের করে নিছি না, অবচয়ের টাকা তো আমি এই ছকের মধ্যে বেরই করেছি। এটা প্রথম বছরের, এটা দ্বিতীয় বছরের, এটা তৃতীয়, এটা চতুর্থ বছরের অবচয়, তো আমি বেরই করে ফেলছি। তাহলে আমি টাকাও এখানে দেখে দেখে বসাবো। তাহলে ডিসেম্বর 31 তারিখে অবচয়, অবচয়, আর ডিসেম্বর 31 তারিখে আর একটা অবচয় হিসাব বন্ধ করার। তাহলে মেশিন হিসাব, অবচয় হিসাব, অবচয় বন্ধ করার 3টা জাবেদা আমি দিয়ে দিব। এই তো, তাহলেই তো আমার অঙ্ক শেষ। 3টা জাবেদা দিয়ে দিলাম, শেষ। আর তো কিছু না। এখানে তো আর মেশিন আমারে বিক্রি করতে বলে না যে মেশিনটা বিক্রি করো, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে দেখাও, এগুলো চাই নাই, তো দিব না, শেষ। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। 5 নাম্বার আর একটা অঙ্ক দেওয়া আছে, দেখো এটাও আমার মনে হয় তোমরা পারবা। খান অটো 2023 সালের 1 জুলাই তারিখে 10 লক্ষ টাকা মূল্যের মেশিন ক্রয় করে, এটার উপরও 15% ভ্যাট আছে। সো এই সেম টাইপসের অঙ্ক, এটা আমি তোমাকে বাসার কাজ দিব, এটাও তুমি হোমওয়ার্ক করবা, এটা তুমি হোমওয়ার্ক করবা। এখানেও দেখো 4 বছরের অবচয় বের করতে বলছে, প্রথম 2 বছরের জাবেদা, এরপরে খতিয়ান। সো এটা তোমরা বাসায় করবা হোমওয়ার্ক, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমরা যারা হোমওয়ার্ক করবা ওইখানে একটু ছবি স্ক্রিনশট পাঠিয়ে দিবা, হ্যাঁ, তাহলে আমি চেক করে দিব। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এখানে যে অঙ্কগুলো শিখলাম খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো। তোমরা এই চ্যাপ্টারে এমসিকিউ যেগুলো শিখাইলাম, সৃজনশীল যেগুলো করালাম, আশা করছি এগুলো যদি ভালো করে করো তাহলে আমার মনে হয় যে তোমরা যে প্রশ্নই আসুক না কেন অ্যান্সার করতে পারবা। আমি শুরুতে বলে দিয়েছিলাম যে পরীক্ষায় কি কি আসবে। ক নাম্বারের জন্য বলেছিলাম অবচয় নির্ণয় করতে হবে, অবচয় হার, অবচয়যোগ্য মূল্য, লাভ ক্ষতি, পুস্তক মূল্য, এইগুলো, এর বাইরে না। ক নাম্বারের জন্য এইগুলো। আর খ নাম্বারে শুধু জাবেদা, খ নাম্বারে শুধু জাবেদা। মাঝে মাঝে ওই যে অবচয় সারণী চাচ্ছে, বাট জাবেদাই বেশি আসে এখানে। জাবেদার সাথে অবচয় সারণী মাঝে মাঝে চাচ্ছে, বাট অবচয় সারণী আমরা গ নাম্বারে দিছি, অবচয় সারণী আমরা দিছি গ নাম্বারে। এখানে দেখো মেশিন হিসাব বা যে কোনো সম্পদের হিসাব, তারপরে অবচয় হিসাব, পুঞ্জীভূত অবচয় হিসাব, অবচয় সারণী, যে সারণীটা এখানে দিছি। তো এইগুলা, এর বাইরে এখানে আসার কোনো পসিবিলিটি নাই। যা শেখাইলাম যদি কেউ এই 3টা ক্লাস মনোযোগ দিয়ে করে, আশা করছি যে তোমাদের আর কিছু পড়া লাগবে না, এখান থেকে ইনশাল্লাহ কমন পেয়ে যাবা, ঠিক আছে। তো নেক্সট আমরা তাহলে নতুন চ্যাপ্টার শুরু করব। তোমরা নেক্সট উইকে তাহলে নতুন চ্যাপ্টার পাবা আমাদের, ঠিক আছে। তাহলে অঙ্ক এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টস করে জানাও। তোমাদের জন্য কিন্তু আমরা ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছি ভিশন প্লাসের প্ল্যাটফর্ম থেকে। তোমরা যারা যারা আমাদের এই পেইড ব্যাচে ক্লাস করতে চাও, আমাদের তো ফ্রি ক্লাসও চলে, আবার পেইড ব্যাচের ক্লাস চলে। সো যারা পেইড ব্যাচের ভর্তি হতে চাও, সবগুলো সাবজেক্ট সুন্দরভাবে গোছানো একটা প্রিপারেশন নিতে চাও, তারা আমাদেরকে বিবিএ ভিশন পেজে বা বিবিএ ভিশন হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা একটু আমাদের সাথে যোগাযোগ করো। আমরা তোমাদের কোর্সের বিস্তারিত জানিয়ে দিব এবং তোমরা এই ব্যাচের ক্লাস শুরু করে দিতে পারো, ঠিক আছে। তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।